ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে স্বাগত জানাই। কৃষি দর্শন কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যার ফলে আমাদের কৃষক বন্ধুরা খুবই উপকৃত হন। অনেক অজানা জিনিস জানা হয়ে যায়। অনেক জায়গায় গিয়ে দেখেছি কৃষি আলোচনার আসরে কৃষি বিশেষজ্ঞরা বলেন যে কৃষক বন্ধুর কোনো একটা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কারণ নাকি অনুখাদ্য। অনুখাদ্য এই শব্দ কিন্তু মাঝে মধ্যেই আমরা কৃষির আলোচনায় শুনতে পাই। অনুখাদ্য কি, বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্যকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবস্থাপনা নিতে হবে, সে সম্পর্কেই আজ বিশদে আলোচনা। আমাদের সঙ্গে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আছেন ডক্টর নিত্যানন্দ মুখোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। নমস্কার। নমস্কার। প্রথমেই আমরা যারা জানি না, অনেকেই জানেন যারা টেলিভিশনের ওপারে আছেন, যে এই অনুখাদ্য বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, অনুখাদ্য ব্যাপারটা হচ্ছে অণু থেকে আমরা বুঝতে পারছি যে ছোট। তো অনুখাদ্য মানে এদেরকে এই জন্যে অনুখাদ্য বলা হয় যে এদের পরিমাণ উদ্ভিদের পুষ্টিতে খুব কম পরিমাণে লাগে। আমরা জানি যে 16টা অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান গাছের লাগে। এর মধ্যে 7টা খাদ্য উপাদান, যেমন জিঙ্ক, বোরন, মলিবডিনাম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ আর ক্লোরিন, এই 7টা খাদ্য উপাদান অত্যন্ত অল্প পরিমাণে লাগে। কিন্তু এদের অভাবে আবার উদ্ভিদের পুষ্টি ব্যাহত হয় এবং ফলন কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলনেরও তারতম্য ঘটে। এদের সবথেকে বড় প্রয়োজনীয়তা হচ্ছে যে উদ্ভিদের যে জৈব রাসায়নিক বিক্রিয়া বা শারীরবৃত্তীয় বিক্রিয়া বা মেটাবলিজম অর্থাৎ বিপাক প্রক্রিয়া, সেই সমস্ত বিষয়গুলোতে এই অনুখাদ্যগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ সুসংহত উদ্ভিদ খাদ্য ব্যবস্থাপনার অনুখাদ্য ব্যবস্থাপনা, এটা একটা অন্যতম উপকরণ বা অঙ্গ বলা যেতে পারে। এই যে একটা খুব জরুরি অঙ্গ কৃষির ক্ষেত্রে অনুখাদ্য, কিন্তু ইদানিংকালে এত বেশি আলোচিত হচ্ছে কেন? হ্যাঁ, আগে যখন এক ফসলি বা দু ফসলি চাষ হতো তখন এত অনুখাদ্যের অভাব ব্যাপারটা পরিলক্ষিত হতো না। চাষি ভাইরাও বুঝতেন না, বিজ্ঞানীরাও এটা নিয়ে এতটা শোরগোল তুলতেন না। কিন্তু যত উচ্চ ফলনশীল জাতের চাষ বেড়েছে, যত শস্য নিবিড়তা বেড়েছে, অর্থাৎ একই বছরের মধ্যে 3টে, 4টে, 5টা ফসলের চাষ হচ্ছে, এবং যত 1টা, 2টো বা 3টে প্রধান নিউট্রিয়েন্ট, যেটাকে বলা হয় নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এইগুলো বছরের পর বছর ধরে একইভাবে ব্যবহার হয়ে যাচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠে, আরও ভালোভাবে বললে কৃষি জমিতে, এই অনুখাদ্যগুলোর কোথাও 1টা, 2টো, কোথাও বা 1-এর বেশি অনুখাদ্যের অভাব ইদানিংকালে পরিলক্ষিত হচ্ছে। তো এটার কারণই হচ্ছে যে একই জমিতে বারবার বিভিন্ন ফসলের চাষ, অর্থাৎ যেটাকে বলা হয় ক্রপিং ইন্টেন্সিটি, শস্য নিবিড়তা বাড়াটাই হচ্ছে অনুখাদ্যের অভাবের কারণ। এই যে অভাবটা পরিলক্ষিত হচ্ছে, সেটা একজন কৃষক বন্ধু বুঝবেন কি করে? বিশেষ করে আমি এর সঙ্গে একটু জানতে চাইব যে ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্যের অভাব ঘটলে কি কি লক্ষণ দেখা দেবে? হ্যাঁ, এখন এটা বোঝার উপায় হচ্ছে দুটো। একটা, মৃত্তিকা পরীক্ষা করে অনুখাদ্যের অভাব আছে সেটা বোঝা যায়। এটার জন্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, অর্থাৎ অনুখাদ্যগুলো মাটিতে শতকরা কী ভাগে আছে, এটা ল্যাবরেটরিতে টেস্ট করে জানা যায়। আর দ্বিতীয় পন্থা হচ্ছে যে উদ্ভিদ শরীরে এই সমস্ত অনুখাদ্যের অভাবজনিত লক্ষণটা পরিস্ফুটিত হয়। কোথাও পাতাতে ছোপ পড়া, কোথাও গাছের বৃদ্ধি ঠিকমতো না হওয়া, কোথাও গাছের বৃদ্ধি অসমঞ্জস হওয়া, কোনো কোনো ক্ষেত্রে মরচে দাগ পড়া, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বর্ধনশীল অগ্রভাগটা নষ্ট হয়ে যাওয়া, এরকম নানা ধরনের উদ্ভিদ কতগুলো লক্ষণ দেখায়। তো এই দুভাবে জানার উপায় আছে। এখন মৃত্তিকা পরীক্ষার যে ব্যবস্থাপনা, অনুখাদ্যগুলোকে বিশ্লেষণ করে তাদের পরিমাণ মাটিতে কতটা আছে,
সেইটা জানার জন্যে উপযুক্ত ল্যাবরেটরি আমাদের পশ্চিমবাংলায় চাহিদার তুলনায় অপ্রতুল। তার ফলে বেশিরভাগটাই নির্ভর করতে হয় উদ্ভিদ কী লক্ষণ দেখাচ্ছে তার উপরে। তো সেক্ষেত্রে আবার আরেকটা বিপদ আছে যে এই অনুখাদ্যের অভাব হওয়ার জন্যে যেরম ধরনের লক্ষণগুলো পাতাতে বা গাছের শরীরে দেখা যায়, সেই লক্ষণগুলো আবার কিছু কিছু রোগের ক্ষেত্রেও দেখা যায়। কাজেই এই যে অভাবজনিত লক্ষণটা আমি দেখলাম, সেটা সত্যি সত্যি অনুখাদ্যের অভাবে এই লক্ষণটা পরিস্ফুটিত হলো, নাকি কোনো রোগের উপদ্রব হলো বা পোকার উপদ্রবের জন্য এই লক্ষণটা পরিস্ফুটিত হলো, এটা তফাৎ করার জন্য কিন্তু বিশেষ অভিজ্ঞ মানে দৃষ্টিভঙ্গির বা দৃষ্টিপাতের দরকার আছে। কাজেই এই ব্যাপারটা খুব সূক্ষ্ম। যাই হোক না কেন, যদি অনুখাদ্যের অভাব দেখা যায় তাহলে তার জন্যে কতগুলো প্রতিবিধান করার ব্যবস্থা আছে। শুধু ধানের ক্ষেত্রে যদি আমরা বলি, ধান একটা এমন ধরনের ফসল যে এটা 3 রকম পরিবেশে হয়, অর্থাৎ মানে ড্রাই কন্ডিশনে হয়, শুকনো অবস্থাতেও ধান চাষ করা যায়, আবার সেমি ড্রাই কন্ডিশনে, মানে কিছুটা জীবনদশা শুকনো অবস্থায় হলো, আবার কিছুটা জীবনদশা মানে মাটিতে জল দাঁড়ানো অবস্থায় হলো, যাকে সাবমার্জড বলে আর কি। আবার একেবারে রোয়ার দিন থেকে কাটার দিন পর্যন্ত সব সময় মাঠে জল দাঁড়ানো, এই অবস্থাতেও ধান চাষ করা যায়। তো এই মাঠে যদি সব সময় জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু অনুখাদ্যের অভাব ব্যাপারটা ততটা বোঝা যায় না, কারণ জলে ঢাকা যে জমি তার পিএইচ নিউট্রালের কাছাকাছি থাকে, অর্থাৎ প্রশম মাত্রার কাছাকাছি থাকে। এখন এই প্রশম মাত্রায় থাকা মানে হচ্ছে সেক্ষেত্রে অনুখাদ্য মানে মেজর খাদ্য এবং অনুখাদ্য সবগুলোই কিন্তু অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে যায়, অর্থাৎ এদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় মাটিতে। কাজেই সেটা সমস্যা নয়, সমস্যা হয় তখনই যখন যে উপযুক্ত পরিমাণে মাটিটাকে ভিজিয়ে রাখার ব্যবস্থা হয় না, অর্থাৎ হয়তো বৃষ্টিপাত কমে গেল কিংবা বৃষ্টিপাত কম হলো, তার ফলে ধানের কিছুটা জীবন হয়তো শুকনো অবস্থায় কাটাতে হলো, কিছুটা জীবন হয়তো মানে মাটিতে জল দাঁড়ানো অবস্থায় কাটানো গেল। এই অবস্থাতে এই অনুখাদ্যগুলোর অভাবটা প্রকটভাবে দেখা যায়। তো এমনি যে সমস্ত জমিতে কাদা করে চাষ করা হয় এবং অনবরত জল দাঁড়িয়ে থাকে, সেখানে অনুখাদ্যের অভাব তো কম, উপরন্তু কিছু কিছু অনুখাদ্য যেমন লোহা, তারপরে ম্যাঙ্গানিজ, এগুলো প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে মাটির মধ্যে থাকে। কাজেই সেক্ষেত্রে অভাবটা ব্যাপার নয়, কিন্তু কখনো জমি শুকিয়ে গেলে বা কিছুটা শুকনো কিছুটা ভিজে এই অবস্থাতে অনুখাদ্যের অভাবটা দেখা যায়। এখন ধানের ক্ষেত্রে কতগুলো অভাবজনিত লক্ষণ বলা যেতে পারে, যেটা হচ্ছে জিঙ্ক বলে যে অনুখাদ্য, এর অভাবটা ধানের ক্ষেত্রে সব থেকে বেশি প্রকট। প্রথম দিকে পাতার যে মধ্যশিরা থাকে, সেই মধ্যশিরার একেবারে গোড়ার দিকটাতে মানে ফ্যাকাশে হয়ে যায়, সবুজ অংশটা চলে যায়, সাদা হয় এবং তারপরে আস্তে আস্তে ক্লোরোফিলবিহীন অবস্থা আসে এবং এটা পরবর্তীকালে মরচে দাগের মতো হয়ে যায়। তাছাড়াও পাতার মাঝখানে ছোপ ছোপ বাদামি বাদামি দাগ এবং কখনো কখনো দুটো শিরার মধ্যবর্তী অংশটা একেবারে খয়েরি রঙের বা বাদামি রঙের হয়ে ডগার দিক থেকে নিচের দিকে নামতে থাকে। আর তারপরে হচ্ছে যে গোটা জমির মধ্যে ধানগুলোর বৃদ্ধিটা বিভিন্ন রকমের হয়, কেউ বড়, কেউ ছোট, কেউ মাঝারি, এরকম হয়। আর ম্যাচুরিটির ক্ষেত্রে অর্থাৎ একসাথে ধানগুলো পাকে না, আগে পরে মাঝে এইরকম হয়। তো এটা হচ্ছে জিঙ্কের অভাবজনিত লক্ষণ। এই রোগটাকে বলা হয় খয়রা রোগ, ইংরেজিতে বলে খয়রা ডিজিজ। আচ্ছা, এরপরে বোরন আরেকটা অনুখাদ্য, বোরনের অভাবে ডগাটা শুকনো শুকনো হয় এবং এতে ক্লোরোসিস হয়, ডগার পাতাটা আস্তে আস্তে উপরের দিকে রোলিং হয়ে যায় বা ফোল্ডিং হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে বর্ধনশীল অগ্রভাগটা খুব যেখানে অ্যাকিউট অভাব হয় সেখানে বর্ধনশীল অংশটা মরে যেতেও পারে। এরপরে কপার, তামা, তামার অভাবে ব্লুইশ গ্রিন মানে নীলাভ সবুজ রঙের পাতাটা হয়। কোনো কোনো ক্ষেত্রে পাতাটা ছুঁচের মতো একেবারে সরু হয়ে যায় অর্ধেকটা অংশ, আর বাকি অংশটা গোড়ার দিকের অংশটা যেমন একটা স্বাভাবিক পাতার সাইজ সেরকম হয়।
এবং এরও লক্ষণ হচ্ছে যে পাতাতে ক্লোরোসিস হওয়া, অর্থাৎ ক্লোরোফিলটা কমে যায়, পাতাটা ফ্যাকাশে হয় এবং পরবর্তীকালে বাদামি রঙের ছোপ ছোপ দাগ বা লম্বা লম্বা স্ট্রিক দেখা যায় পাতার মধ্যে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে পাশকাঠি ছাড়ার সংখ্যা যে কমে যায় তা নয়, কিন্তু গাছের গ্রোথটা স্টান্টেড হয়, অর্থাৎ গাছগুলো বেঁটে বেঁটে হয়। এবং তারপরে এদের ভেতরে ইন্টারভেনাল ক্লোরোসিস, মানে দুটো উপশিরার মধ্যবর্তী অংশটাতে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করে। এটাও ওই ডগার দিক থেকে এসে নিচের দিকে নামতে শুরু করে। তো এই ধরনের লক্ষণ গাছে, ধান গাছে মোটামুটিভাবে দেখায়। আর লোহার অভাবজনিত লক্ষণ, এটা আমরা সবাই জানি যে লোহা হচ্ছে ক্লোরোফিলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই লোহার অভাব হলে ক্লোরোফিল তৈরি হয় না এবং স্বাভাবিক কারণেই পাতাটা ফ্যাকাশে হয়ে যায়, সবুজ রঙটা হয় না। আর ক্লোরোফিল না থাকা মানে সেক্ষেত্রে সালোক সংশ্লেষ ঠিকমতো না হওয়া, তার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং শেষমেশ ফলনও কমে যাবে। এই অভাবগুলো যখন পরিলক্ষিত হলো, তারপরে যখন একজন কৃষক বন্ধু অনুখাদ্য দেবেন বলে স্থির করলেন, তার মাত্রাটা কি থাকা উচিত? হ্যাঁ, এটা বলতে যাওয়ার আগে আরেকটা জিনিস বলা দরকার যে অনুখাদ্যগুলোর একটা ক্রিটিক্যাল লেভেল আছে, অর্থাৎ মানে সংকটজনক মাত্রা। এর কম হলেও হবে না, এর বেশি হলে আবার বিষক্রিয়া হবে, এরকম আর কি। তো সেগুলো বোরনের ক্ষেত্রে এই যে ক্রিটিক্যাল বা সংকটজনক মাত্রাটা হচ্ছে 0.5 গ্রাম প্রতি কেজি মাটিতে। এটা মলিবডিনামের ক্ষেত্রে হচ্ছে 0.05 গ্রাম প্রতি কেজি মাটিতে, লোহার ক্ষেত্রে 2.5 গ্রাম থেকে 4.5 গ্রাম প্রতি কেজি মাটিতে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 1 গ্রাম প্রতি কেজি মাটিতে, লোহার তারপরে তামার ক্ষেত্রে 2 গ্রাম প্রতি কেজি মাটিতে। তো এর থেকে অর্থাৎ 1 কেজি মাটির মধ্যে এত গ্রাম এই হিসাবে এই অনুখাদ্যগুলো হচ্ছে ক্রিটিক্যাল লেভেল। এর থেকে কমে গেলে অভাবজনিত লক্ষণ দেখাবে গাছ, আর এর থেকে বেশি হলে বিষক্রিয়াজনিত লক্ষণ দেখাবে গাছ। এই হচ্ছে মোদ্দা কথা। তো এই অভাবজনিত লক্ষণ দেখা গেলে সেক্ষেত্রে এগুলোর প্রয়োগ মাত্রা এরকম। যদি বোরনের অভাব ঘটে তাহলে সেক্ষেত্রে জমিতে প্রয়োগের ক্ষেত্রে প্রতি হেক্টরে 10 কিলোগ্রাম সোহাগা দিতে হবে। আর যদি পাতায় স্প্রে করা যায় তো প্রতি লিটার জলে 2 গ্রাম স্প্রে করতে হবে সোহাগা। তাহলে এই অভাবটাকে ঠেকানো যাবে তো? অর্থাৎ এগুলো হচ্ছে আপনি প্রতিরোধ কিভাবে করা যাবে সেটা বলছেন। এর সঙ্গে আরো কয়েকটা বলি। জিঙ্কের ক্ষেত্রে যেমন জিঙ্ক সালফেট মাটিতে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে হেক্টর প্রতি 25 কিলোগ্রাম জিঙ্ক সালফেট দিতে হবে। আর যদি পাতায় স্প্রে করা যায় তাহলে সেক্ষেত্রে প্রতি লিটার জলে 5 গ্রাম করে জিঙ্ক সালফেট স্প্রে করা যায়। অথবা চিলেটেড জিঙ্ক ব্যবহার করা যেতে পারে। মাটিতে চিলেটেড জিঙ্ক দিলে 7.5 কিলোগ্রাম থেকে 10 কিলোগ্রাম দিতে হবে প্রতি হেক্টরে। আর পাতায় স্প্রে করলে চিলেটেড জিঙ্ক 8 গ্রাম অর্থাৎ 0.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। তেমনি তামার ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে মাটিতে দিলে পরে প্রতি হেক্টরে 5 কিলোগ্রাম কপার সালফেট দিতে হবে। আর পাতায় স্প্রে করলে 2 গ্রাম প্রতি লিটার জলে কপার সালফেট, তার সঙ্গে 2.5 গ্রাম কলি চুন মিশিয়ে স্প্রে করতে হবে। এটা কলি চুন দিতে হয় এই জন্যেই যে তা নাহলে শুধু কপার সালফেট স্প্রে করলে পাতাতে স্কর্চিং হয়ে যেতে পারে, পাতাটা ঝলসে যেতে পারে। আলোচনার একদম শেষে এসে গেছি। আমি একদম 2-3টে বাক্যে আপনার কাছে জানতে চাইবো যে একজন কৃষক বন্ধুকে আপনি কি অ্যাডভাইস করবেন, যে রোগ পোকার আক্রমণ না অনুখাদ্যের অভাব, এটা কিভাবে বুঝবে? হ্যাঁ, অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের যে বৃদ্ধি ব্যাহত হওয়া বা ফলন ব্যাহত হওয়া, সেটা কিন্তু রোগ পোকার উপদ্রবের জন্য যে ফলন ব্যাহত হওয়া বা বৃদ্ধি ব্যাহত হওয়া তার তুলনায় অনেকটা কম। এবং এই অনুখাদ্যের রিকভারি হতে অনেকটা ধীরে ধীরে ব্যাপারটা হয় আর কি। অনুখাদ্যের অভাব এবং তার জন্য ফলন কমে যাওয়া বা গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া, কিন্তু রোগ এবং পোকার ক্ষেত্রে এই যে বৃদ্ধি ব্যাহত হওয়া বা ফলন কমে যাওয়া বা ফসলের গুণগত মান নষ্ট হয়, এটা কিন্তু অত্যন্ত দ্রুত। এছাড়াও মানে যত রকমের ছত্রাক ঘটিত রোগ আছে তাদের লক্ষণগুলো কোনো কোনো ক্ষেত্রে একই রকম হয়ে গেলেও সেখানে একটা পচা
ব্যাপার থাকবেই, সেটা কাণ্ডই হোক, পাতাই হোক, বা লিফ সিড যেটাকে বলে, সেটা পচে যাবে, বা শেকড় পচে যাওয়া, বা গোড়া পচে যাওয়া। এইখানে একটা পচা গন্ধ কিন্তু রোগ আক্রমণের কয়েকদিনের মধ্যেই চাষি ভাইরা বুঝতে পারবে। কাজেই রোগ একটুখানি মাঠ ঘোরা থাকলে এবং গাছগুলোর সম্বন্ধে ভালো করে পরিচিত ওয়াকিবহাল হলে রোগ আর অনুখাদ্যের অভাবটা তফাৎ করা যায়। তা সত্ত্বেও যদি কোনো কোনো ক্ষেত্রে একটা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে তখন বিশেষজ্ঞের কাছ থেকে সেই জেনে নিতে হবে, গাছের নমুনাটা নিয়ে গিয়ে একটু ভালোভাবে পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে কি ব্যবস্থা সেটা ঠিক করাটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা আলোচনা উপহার দিয়েছেন আমাদের কৃষক বন্ধুদের জন্য। আর একটা কথা মাথায় রাখতেই হবে, একটা না দুটো কথা, মাঠটাকে ভালোভাবে ঘুরে দেখতে হবে, অর্থাৎ মাঠে কি কি ঘটছে, মাঠের আনাজ কানাজ সব যেন আপনার একেবারে নজরের মধ্যে থাকে। 2 নম্বর হচ্ছে দেখার চোখটাকে কিন্তু একটু অভিজ্ঞ করে ফেলতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে অনুখাদ্যের অভাব ঘটেছে কি অন্য কিছু। আজকের আলোচনা নিশ্চয়ই শুনেছেন, এই কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে আগামী দিনে বোধহয় অনুখাদ্যের অভাব এই কথাটা আপনাদের আর বলতেই হবে না। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। এখন আমাদের আলোচ্য বিষয় উচ্চ মূল্যযুক্ত সবজির বিশেষ পরিচর্যা। আমার সঙ্গে রয়েছেন উত্তম কোনাই, সহ কৃষি অধিকর্তা, রানীনগর 1 নম্বর ব্লক। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। আচ্ছা, এই যে উচ্চ মূল্যযুক্ত সবজি, তার বিশেষ পরিচর্যা কিভাবে করব এবং উচ্চ মূল্যযুক্ত সবজি বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা উচ্চ মূল্যযুক্ত সবজি বলতে যেগুলো বুঝি, সেগুলো আমরা যে সবজি সাধারণত খেয়ে থাকি, বিশেষ করে বেগুন, পটল, মূলো, ঝিঙে, করলা, এর বাইরে অচিরাচরিত কিছু সবজি আছে যেগুলো খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে এগুলোর চাহিদা আমাদের বাড়ছে, প্রয়োজনে কিন্তু যোগান আমাদের কম। তো আমাদের এই দুটো খণ্ডেই হচ্ছে, খারিফ খণ্ডে এবং রবি খণ্ডে, দুটো খণ্ডেই এই অচিরাচরিত বিশেষ করে উচ্চ মূল্যযুক্ত সবজি যেগুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম বিশেষ করে এই খারিফ খণ্ডে আমরা যেগুলো চাষ করে থাকি বা যেগুলো চাষ করব আমরা, সেগুলো হচ্ছে মূলত ঘেরকিন, সুইট কর্ন, বেবি কর্ন, অ্যাসপারাগাস। এবং আগামী রবি খণ্ডে আমরা যে সমস্ত আমরা উচ্চ মূল্যযুক্ত সবজি চাষ করার জন্য কৃষক ভাইদের সুপারিশ করব, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কপি জাতীয় উদ্ভিদ, যেগুলো হচ্ছে ব্রাসেল স্প্রাউট, ব্রকলি, এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের চেরি টমেটো আছে, ক্যাপসিকাম আছে, এছাড়া হচ্ছে গিয়ে আমাদের লেটুস। এই সমস্ত সবজিগুলো উচ্চ মূল্যযুক্ত সবজি আমরা কৃষক ভাইদের আগামী মরশুমে চাষ করার জন্য বলবো। আচ্ছা, এক্স্যাক্টলি কোন সময়ে আমরা কৃষক ভাইদের এই সবজিগুলি চাষ করার পরামর্শ দেব? আমরা সাধারণত 2 খণ্ডে, বিশেষ করে খারিফ খণ্ডে আমরা চাষ করলে এগুলো সাধারণত যে মে জুন মাসে আমরা বীজতলায় বীজগুলো ফেলবো, এবং যেগুলো সরাসরি আমরা বীজ বুনি জমিতে, সেগুলো আমরা এই জুন জুলাই মাসের মধ্যে আমরা বীজ জমিতে বুনবো। এছাড়া রবি খণ্ডে আমরা যে সমস্ত ফসলগুলো চাষ করে থাকি, বিশেষ করে যেগুলো বললাম আমরা, চেরি টমেটো থেকে শুরু করে যেগুলো যে ব্রাসেল স্প্রাউট বা স্প্রাউটিং ব্রকলি, চাইনিজ ক্যাবেজ, রেড ক্যাবেজ বা লেটুস, এইগুলো আমরা কিন্তু নভেম্বরের মধ্যে আমরা কিন্তু বীজগুলো বোনার চেষ্টা করব। আচ্ছা, খারিফ খণ্ডে বা বর্ষাকালীন সবজি হিসেবে কোন কোন সবজি আমরা চাষ করতে পারি? খারিফ খণ্ডে বিশেষ করে আমরা বেবি কর্ন এবং সুইট কর্ন, এই দুটো সবজির কথা কৃষক ভাইদের খুব ভালো করে বলবো আমরা চাষ করার জন্য। এছাড়াও জালাপিনো লঙ্কা আছে বা অ্যাসপারাগাস, আমরা এই ধরনের ফসলও আমরা চাষ করতে পারি। তো বেবি কর্ন বিশেষ করে আমাদের ভুট্টা জাতীয় একটা ফসল, আমরা এটা স্যুপ,
স্যালাড, ভেজিটেবল এবং বিভিন্ন ক্ষেত্রে বেবিকর্ন, ক্ষীর তৈরির কাজে কিন্তু তৈরি হচ্ছে। এবং এই সমস্ত সবজি চাষ করতে গেলে যে বিষয়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে প্রথম থেকে হচ্ছে কি, এগুলো যেহেতু ভুট্টা জাতীয় ফসল, বিশেষ করে বেবিকর্ন এবং সুইট কর্ন, সাধারণত আমরা জমিতে সরাসরি এই বীজগুলো বুনি। তার আগে ভালোভাবে জমিটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, আগাছা মুক্ত করে নিয়ে জমিতে ভালোভাবে চাষ দিয়ে আমাদেরকে বীজগুলো বুনতে হবে। সাধারণত বিঘা প্রতি 3 থেকে 4 কেজি বীজ আমাদের বীজ শোধন করে জমিতে বপন করতে হবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে গাছ বড় হলে আমাদের কিছু রাসায়নিক সারেরও প্রয়োজন এক্ষেত্রে হয় আর কি। এবং 1 বিঘা জমিতে যদি আমরা বেবিকর্ন চাষ করি তাহলে কৃষক ভাইদের আমরা সাধারণত সুপারিশ করে থাকি যে 10 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট এবং 20 কেজি পটাশ সার মূল সার হিসেবে ব্যবহার করুন। এরপরে যখন মোটামুটি হাঁটু উচ্চতায় গাছটা আসবে তখন গাছে একবার মাটি ধরিয়ে সেচ দিয়ে আগামী সময়ে হচ্ছে গিয়ে তার জন্য 5 কেজি নাইট্রোজেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন ফুল আসবে তার আগে 5 কেজি নাইট্রোজেন জমিতে প্রয়োগ করার কথা কৃষক ভাইদের বলে থাকি। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে বিশেষ করে অনুখাদ্যের প্রয়োজন বিশেষ করে বেবিকর্নের খুব প্রয়োজন হয়ে থাকে এবং এই জন্য বিঘা প্রতি 2.5 থেকে 3 কেজি জিঙ্ক সালফেট আমরা কৃষক ভাইদের সুপারিশ করব। আচ্ছা, এই বেবিকর্ন সবজিটা নিয়ে যে আপনি বললেন এর ব্যবহারটা যদি আরেকবার বলেন এবং এর বিশেষ কি পরিচর্যা কৃষক ভাইরা নেবেন? বিভিন্ন কাজে বেবিকর্ন আমাদের এখন ব্যবহার হচ্ছে, যেমন আমরা স্যুপ তৈরির ক্ষেত্রে বেবিকর্ন ব্যবহার করছি, স্যালাড তৈরি করতে, এবং বাঙালির হেসেলে কিন্তু সবজির ক্ষেত্রে একটা বেশ ভালো জায়গা কিন্তু বেবিকর্ন করে দিয়েছে। এছাড়া ক্ষীর তৈরির কাজেও কিন্তু বেবিকর্ন ব্যবহার হচ্ছে। যে জাতগুলো আমরা এখানে চাষ করে থাকি বেবিকর্নের পুষা, আর্লি হাইব্রিড মেজ 3-4 বা VL42, এই যে জাতগুলো চাষ করি এই জাতগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যখন আমার এখান থেকে ভুট্টার মোচাগুলো বেরোবে আমাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখন পুরুষ ফুল বেরোচ্ছে এই পুরুষ ফুলের বিশেষ করে যেগুলো সেগুলো ডিটাসেলিং করতে হবে, অর্থাৎ ওই ঝোরগুলো পুরো ছাড়িয়ে ফেলতে হবে যাতে কোনোভাবে হচ্ছে দিয়ে নিষিক্ত না হয়, অর্থাৎ অনিষিক্ত বীজটাই আমরা কিন্তু বেবিকর্ন হিসেবে ব্যবহার করি। এর পরবর্তী ক্ষেত্রে 4-5 দিন পরে যখন স্ত্রী ফুলের সিল্ক বেরোবে, সিল্ক দেখা মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে ফসলটা সংগ্রহ করতে হবে। বিশেষ পরিচর্যা বলতে কৃষক ভাইদের এটাই বলবো যে অনিষিক্ত বিশেষ করে বীজ পেতে গেলে আমাকে পুরুষ ফুলের যে সমস্ত এগুলো বেরোচ্ছে সেগুলো আমাকে প্রত্যেকটা কব থেকে খুলে ফেলতে হবে এবং সেগুলো আমরা অন্যত্র গরুকে গিয়ে খাইয়ে দিতে পারি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন সিল্ক বেরোবে অর্থাৎ রেশম বেরোবে, রেশম বেরোনোর 24 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু ফসলটাকে তুলতে হবে। আচ্ছা, সুইটকর্ন সবজিটা যেটা আছে সেটার বিশেষ কি পরিচর্যা আছে এবং এর কি কি ভালো জাত আছে? আচ্ছা, সুইটকর্নের মধ্যে ভালো জাত হচ্ছে বিশেষ করে বলতে গেলে ম্যাডোনা, আর্লি সুইট, সুপার সুইট, এই জাতগুলো কৃষক ভাইদের চাষ করার জন্য আমরা বলবো। এটাও ভুট্টার মতোই একটা ফসল। পরিচর্যা বিশেষ করে বেবি কর্নের ক্ষেত্রে যেরকম সারের কথা সুপারিশ করলাম এক্ষেত্রেও একই পরিমাণ সার আমাকে প্রয়োগ করতে হবে এবং সুইটকর্ন বেবিকর্ন দুটোর ক্ষেত্রেই যে যত্নবান বিশেষ করে আমাদের হতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের উই পোকার একটা সমস্যা থাকে, সেক্ষেত্রে যখন আমরা বীজগুলো বুনবো তখন পুরো জমিতে আমরা ক্লোরোপাইরিফস ডাস্ট বা কার্বারিলের ডাস্ট আমরা ভালোভাবে ছড়িয়ে দেবো এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের গাছগুলো একটু বড় হবে সারের প্রয়োগ একই। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে বলবো যে বীজ শোধন করে কিন্তু আমাকে অবশ্যই থাইরান বা ক্যাপ্টান 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য দিয়ে বীজ শোধন করে আমাকে কিন্তু প্রত্যেকটা মাদায় বীজ বুনতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে স্পেসিংটা খুব গুরুত্বপূর্ণ, আমরা 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার দূরত্বে লাগাতে পারি গাছগুলোকে এবং বিশেষ যত্নবান যেদিকে হতে হবে। বিশেষ করে যখন গাছটা হাঁটুর মতো অবস্থায় আসবে সেই অবস্থায় কিন্তু মাটি ধরাতে হবে এবং সেচ প্রয়োগ করতে হবে এবং বেবিকর্নের মতো সুইটকর্নে কিন্তু জমিতে বিশেষ করে জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। কৃষক ভাইদের একটা কথা আমি অবশ্যই সুপারিশ করব যে সিঙ্গেল সুপার ফসফেট এবং জিঙ্ক সালফেট একসাথে মিশিয়ে দেবেন না, অন্তত 7 দিনের একটা ব্যবধান অবশ্যই রাখুন, নাহলে জিঙ্ক এবং ফসফেট দুটোরই ঘাটতি কিন্তু প্রাথমিকভাবে দেখা যাবে। আচ্ছা, এই সুইটকর্নের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ হয়,
কি কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং এর থেকে প্রতিকারের উপায় কি? সাধারণত সুইট কর্ন, বেবি কর্ন এবং ভুট্টা জাতীয় ফসলে খুব বেশি রোগ এবং পোকার আক্রমণ ঘটে না। তবুও প্রাথমিকভাবে আলোচনা করেছি যে একটা উই পোকার আক্রমণ ঘটে। সেক্ষেত্রে আমি বললাম যে ক্লোরোপাইরিফাস ডাস্ট বা হচ্ছে গিয়ে কার্বারিল ডাস্ট আমরা প্রয়োগ করতে পারি, এবং পরবর্তী ক্ষেত্রে গাছ বড় হলে কিন্তু মাজরা পোকার একটা আক্রমণ ঘটে, এবং এই মাজরা পোকার নিয়ন্ত্রণ করতে গেলে আমরা দানাবীজ ব্যবহার করতে পারি জমিতে। সেক্ষেত্রে বিঘা প্রতি আমরা যদি 2.5 থেকে 3 কেজি ফুরাডন জমিতে দিয়ে তারপর হচ্ছে বীজটা বুনতে পারি, তাহলে কিন্তু এই মাজরা পোকার আক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে যদি এই মাজরা পোকার আক্রমণ ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাকে বিশেষ করে অন্তর্বাহী কীটনাশক যেগুলো আছে, অ্যাসিফেট যেমন 7.5 গ্রাম 10 লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি, অথবা আমাদের ইমিডা ক্লোরপিড গ্রুপের ভালো ওষুধ আছে, সেগুলো হচ্ছে গিয়ে কনফিডার বা টাটামেরা বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 1 ml প্রতি 5 লিটার জলে গুলে যদি স্প্রে করতে পারি 7 দিন বা 10 দিনের ব্যবধানে, তাহলে কিন্তু এই পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়াও কিছু রোগের সমস্যা আমাদের দেখা যায়। এই রোগগুলো সাধারণত যদি আমরা বীজ শোধন করে লাগাই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। পরবর্তী ক্ষেত্রে যদি কিছু পাতা পচা বা ধসা রোগের আক্রমণ ঘটে, সেক্ষেত্রে ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করি, তাহলে কিন্তু রোগকেও নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, ঘেরকিন নামক যে সবজিটি, সেই সবজিটির বিশেষ পরিচর্যা কিভাবে করব? আচ্ছা, ঘেরকিন একটা শশার মতোই ফসল। এই শশা জাতীয় ফসলকে বিশেষ করে পরিচর্যা বলতে আমাদের প্রাথমিকভাবে যে সারের কথা বললাম আমরা, বিঘা প্রতি এক্ষেত্রে 10 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট এবং 20 কেজি পটাশ সার আমরা প্রয়োগ করব, এবং বীজ শোধন করে অবশ্যই হচ্ছে ঘেরকিন আমরা চাষ করার কথা কৃষক ভাইদের বলবো। এর পরবর্তী ক্ষেত্রে গাছ যখন বড় হবে, সেই সময় আমাকে যে অন্তর্বর্তী পরিচর্যা ঠিক সময়ে সেচ দিতে হবে। খুব ভর্তিভাবে সেচ দেওয়া যাবে না বা ডুবিয়ে সেচ দেওয়া যাবে না। যদি আমাদের ড্রিপ সিস্টেম থাকে সেখানে, অথবা হালকা সেচের ব্যবস্থা করতে হবে, এবং প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখতে হবে যাতে কোনো রোগ এবং পোকার আক্রমণ না ঘটে। এবং এক্ষেত্রে বলি যে ঘেরকিন নামক ফসলে কিন্তু রোগ পোকার আক্রমণটা একটু বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু যেমন বীজ শোধন করা জরুরি, পাশাপাশি বিভিন্ন ধরনের পোকা যেগুলো আমাদের পাতা কেটে দেয় বা পাতা ছিদ্র করে, তার জন্য আমাকে যে কোনো স্পর্শজনিত যে সমস্ত কীটনাশক বাজারে পাওয়া যায়, তার মধ্যে ক্লোরোপাইরিফাস 2.5 থেকে 3 ml প্রতি লিটার জলেগুলো যদি স্প্রে করি, তাহলে এই বিশেষ করে এইগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, আগামী রবি মরশুমে যে সমস্ত উচ্চ মূল্যযুক্ত সবজির চাষ করা হবে, তাদের বীজতলা কিভাবে তৈরি করব? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত অচিরাচরিত সবজির কথা আমরা আলোচনা করলাম, তার বেশিরভাগটাই কিন্তু আমাদের শীতকালীন ফসল, এবং আমাদের এখানে শীতকালটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। এই জন্য কিন্তু সঠিকভাবে পরিকল্পনা কৃষক ভাইদের করতে হবে। তার জন্য কিন্তু সঠিক সময়ে বীজতলা দরকার, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের এই বীজতলাটা শুরু হয়ে যাবে। এবং আগামী মরশুমে যে সমস্ত আমরা উচ্চ মূল্যযুক্ত সবজি চাষ করতে পারি, তার মধ্যে যেমন কপি জাতীয় ফসল আছে, পাশাপাশি আমাদের যেগুলো ক্যাপসিকাম বা হচ্ছে গিয়ে লিফি ভেজিটেবলস যেগুলো আছে, লেটুস, পাকচই, এগুলো আমরা চাষ করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বীজ শোধন করে কিন্তু জমিতে আমাকে বীজটা ফেলতে হবে, এবং বীজতলা তৈরির ক্ষেত্রে কৃষক ভাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আগামী ভরা মরশুমে যে আমাদের বর্ষা আসছে, সেখান থেকে যদি বীজতলাকে রক্ষা করতে হয়, তাহলে কিন্তু বীজতলাটা সাধারণ যে জমি তার থেকে কিছুটা অন্তত 6 ইঞ্চি উঁচু করতে হবে, 10 ফিট লম্বা এবং 3 ফিট চওড়া করে। ভালো করে যে জায়গায় বীজতলা করব, প্রতি বর্গমিটারে 10 কেজি পচানো গোবর সার, তার সাথে হচ্ছে গিয়ে 25 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 25 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে ভালোভাবে হচ্ছে বীজতলার মাটিকে আমি শোধন করে নেব। এরপরে 7 থেকে 10 দিন পর বীজ শোধন করার পরে কিন্তু আমরা পর্যাপ্ত গোবর সার দিয়ে বীজের জমিতে হচ্ছে গিয়ে ফেলবো, এবং কখনোই হচ্ছে গিয়ে খুব ঘনভাবে আমরা বীজতলা তৈরি করব না, যাতে পাতলা থাকে, রোদ এবং আবহাওয়া যাতে বিশেষ করে বাতাস ঢুকতে পারে, এবং বর্ষাকালে যাতে জল না জমে জমিতে, তার জন্য উপরে কিন্তু আমরা পলিথিনের একটা শেড দেবো। এইগুলো কিন্তু বিশেষভাবে কৃষক ভাইদের যত্ন নিতে বলবো, এবং কৃষক ভাইদের খুব ভালোভাবে লক্ষ্য করতে বলবো বীজতলায় প্রতিনিয়ত গিয়ে দেখবেন যে গোড়া পচা রোগের আক্রমণ ঘটছে কিনা। গোড়া পচা রোগের আক্রমণ ঘটলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্বেন্ডাজিম 1 গ্রাম এবং সাপ, বিশেষ করে সাপ পাউডার বা ম্যানকোজেম, এগুলো 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে মিশিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই গোড়া পচা রোগকে নিয়ন্ত্রণ করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এখন থাকার জন্য। এখন আমরা আলোচনা করছিলাম যে উচ্চ মূল্যযুক্ত সবজির বিশেষ পরিচর্যা কিভাবে নেওয়া হবে, এবং যে সমস্ত কৃষক ভাইরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা
দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।